আমার শাশুড়ি প্রত্যেক মাসে এসে তার স্যালারিটা সে নিয়ে যেত। যখন নিয়ে যেত, এখন আমার বাবা মা বলছে যে আমরা তাকে কষ্ট করে যে পড়াশোনা করাইলাম, এখন সে যে এখন চাকরি করতেছে। মানে আপনারাও আপনার স্ত্রীর কাছে টাকা আশা করতেন? হ্যাঁ, যে মাঝে মধ্যে আমার বাবা এটা সেই বেতনটাই হয়ে গেছে কাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা পর্বে। আমাদের নিয়মিত গেস্ট আমাদের সাথে উপস্থিত, আমরা শুনবো তার জীবনের কথা। তো আমি যখন বিবিএ ফাইনাল ইয়ার, আমার এক ফ্রেন্ড ছিল, আমাকে বলে যে তোকে আমি একটা নাম্বার দিব, তুই যদি পারিস যে এই মেয়েটার সাথে একটু ফোনে কথা বলতে পারলে আমাকে একটু তুই দেখাবি। ভাই সে আমাকে নাম্বার দিল। নাম্বার দেওয়ার পরে ওই দিন রাত 12টার সময় একটা মেসেজ দিলাম যে ফু মেরে উড়াই দেব, এইরকম টাইপের একটা মেসেজ দিলাম। ঘন্টাখানেক পরে ওই নাম্বার থেকে আমার ফোনে একটা কল আসলো। কল দেওয়ার পরে আমাকে বলতেছে যে আপনার এখান থেকে আমাদের ফোনে একটা মেসেজ আসছে, আপনি কি আমার এই মেসেজটা দিলেন? তা আমি বললাম যে হয়তোবা আপনাদের নাম্বারে ভুলে করে আমার নাম্বারটা মেসেজটা গেছে। তো পরে আমাকে বলতেছে ভাইয়া, তো আমি একটু বিপদে পড়ছি, আমাকে কি একটু হেল্প করা যাবে? আপনি যদি পারেন তাহলে আপনি আগামীকালকে আমার সাথে একটু দেখা করবেন। তো পরের দিন সে আসলো, কোনো কথা নাই বার্তা নাই, না দেখা করতে চাইলো, দেখা করতে বললো। তো আমি বললাম যে আচ্ছা তাহলে আমি কালকে ওখানে আসবো। আমি পরের দিন সকালে ওখানে গেলাম, তার সাথে আমার ওখানে দেখা হলো। পরে ওখানে প্রায় 15 মিনিটের মতো আমরা বসেছিলাম। ওনার তো মাস্ক ছিল, বোরকা ছিল, চোখ শুধু বার করা ছিল। পরে এখন আমার ফুল টার্গেট হচ্ছে যে মেয়েটাকে তো আমি একবার দেখবো, ওর ফেসটা কেমন। ওখানে আমরা চায়ের দোকানে গেলাম। চায়ের দোকানে যাওয়ার পরে চা খাওয়ার সময় সে মাস্ক খুললো। খোলার পরে তার ফেসটা আমি দেখলাম। তো ওকে দেখার পরে আমার খুব ভালো লাগলো। তো তারপর আমি ওকে সরাসরি বললাম যে দেখো, তুমি যদি কোনো কিছু মাইন্ড না করো তাহলে আমি তোমাকে বিয়ে করব। বলার পরে সে বলতেছে দেখেন, আপনাদের উত্তরবঙ্গে তো অনেক যৌতুক, আমরা এত কিছু আপনাকে কিন্তু দিতে পারবো না। তা আমি বললাম যে না, আমার কোনো কিছু দরকার নেই। আমি বলতেছে আচ্ছা তাহলে আমি ভেবে দেখি। তা আমি বললাম যে ভেবে দেখা দেখি না, তুমি যদি রাজি থাকো তাহলে তোমাকে আমি এখন এই মুহূর্তে তোমাকে আমি বিয়ে করব। এরপরে সে রাজি হলো। রাজি হওয়ার পরে আমরা যে কোর্ট রেজিস্ট্রির মাধ্যমে বিয়েটা করি। এরপর আমি তখন ছিলাম যে আজিমপুরে, আমার বাসা, আমি ওকে নিয়ে আসলাম। আচ্ছা, আপনি তো ব্যাচেলর থাকতেন? হ্যাঁ, তখন আমি ব্যাচেলারে থাকতাম। একাই থাকতেন? একাই থাকতাম, কিন্তু সাবলেটে থাকতাম। পরে ওইখান থেকে আমাদের সংসার শুরু হয়। সংসার শুরু হওয়ার পরে আমি আমার বাড়িতে বলিনি। দুই বাসায় জানে না কেউ? না, ওর বাসায় বলেনি, আমিও আমার বাসায় বলিনি। সে মেয়ে ভার্সিটিতে ভর্তি হয়ে গেল, বাসা থেকে জানে যে সে মেসে আছে। তার হলে সিট ছিল। হলে সিট থাকাতে সে বাসা থেকে যদি কেউ আসতো তাহলে সে সেখানে যাইতো আর কি। হ্যাঁ, হলে যাইতো, চলে যেত, অন্যথায় সে আমার সাথে থাকতো। তো এইভাবে থাকার পরে 6 মাস পর আমি আমার গ্রামের বাড়িতে আমি আমার মা বাবাকে বলি বিয়ের কথা। আমার ফুপা আসলো, আমার চাচা আসলো। আসার পরে ওনারা ওকে দেখলো। তো দেখার পরে বাড়িতে যে বলছে, আমার বাবা মা রাজি হয় না কিন্তু মেনে নেওয়ার জন্য। তো পরবর্তী সময়ে যে আমি বাড়িতে গিয়ে অনেক আত্মীয় স্বজন এলাকাবাসীদেরকে ধরে আমি আমার বাবা মাকে রাজি করাই আর কি। তা রাজি হওয়ার পরে আমার বাবা মা প্রত্যেক মাসেই যে ওর জন্য আমার জন্য খরচ চালাইতো। বাসা ভাড়া থেকে শুরু করে, হাত খরচ থেকে শুরু করে, খাওয়া দাওয়ার প্রত্যেকটা জিনিস বাড়াইতো। আর ও কিন্তু আমার মা বাবাকে বাবা মা বলে ডাকতো, মাকে মা বলে ডাকতো, বাবাকে বাবা বলে ডাকতো। আমি রোজা রাখতাম না, কিন্তু সে আমাকে রোজা রাখা শিখিয়েছে। আমাকে 5 ওয়াক্ত নামাজের জন্য সে আমাকে সবকিছু শিখিয়েছে। তো এইভাবে ভাই আমাদের 2 বছর প্লাস হয়ে গেল। আমি ওকে বললাম যে দেখো, আমার ফ্যামিলি থেকে তো আমি বললাম, তোমার ফ্যামিলিকে তুমি একটু বলো। এখন সে বলে যে দেখো, আমি এখন বলবো না। পরে বলতেছে যদি বাবা আসুক, দুবাই থেকে আসুক, আসার পরে আমি বাবাকে বলবো। তো পরবর্তীতে আমার শ্বশুর পরে আসলো। আসার পরে বিদেশে আবার চলে গেল। আমার ওয়াইফ তার বাবাকে কোনো কিছু সে বললো না। এদিক থেকে আমার পারিবারিকভাবে আমাকে অনেক চাপ দেয় যে দেখো, কোন বংশের মেয়েকে বিয়ে করে নিয়ে আসলা, তার বাড়িতে তো তারা কোনো কিছু বলতেছে না। তার এই কার্যকলাপে যখন আমি অতিষ্ঠ হয়ে গেলাম যে সে বাসায় বলতেছে না, পরে আমি আমার লয়ারের কাছে গেলাম। লয়ারের কাছে গিয়ে ডিভোর্সের যে কাগজ সেগুলো আমি রেডি করে তার হলে আমি পৌঁছায় দিলাম। সে তখন কি যেন একটা কারণে আমার সাথে তখন সে থাকতো না আর কি, প্রায় 2-3 দিন ধরে। ডিভোর্সের কাগজ তার হাতে পাওয়ার পর সন্ধ্যার সময় সে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা যাবত ফোনে আমার সাথে সে কান্নাকারি করছে হলের ভিতর থেকে, এত লাউডলি ভাবে বলতেছে আমার মা বাবা আপনাকে মেনে নেয় নাই, আমি আপনাকে ছাড়া বাঁচবো না, আপনি ছাড়া আমার আর কেউ নেই।
ওর ওই দিনের কান্না এবং ওর ওই দিনের এই আচরণের কারণে আমি লাইফের সিদ্ধান্ত এটাই নেই যে জীবনে যদি বেঁচে থাকি আমি তাকে নিয়েই থাকবো, এবং কে কি বলে বলুক তাকে আমি বিশ্বাস করে যাব। তো পরে সে গ্রামের বাড়িতে গেছে, গ্রামের বাড়িতে যাওয়ার পর আমার শ্বশুর শাশুড়িকে বলছে, ওনারা বলছে যে আমরা আগে ছেলেটাকে দেখব, আপনারা আমাদের বাসা আসেন বেড়াইতে, আমাকে বলতেছে। তা আমি আমার ওয়াইফের সাথে শ্বশুর বাড়িতে যাওয়ার পরে শ্বশুর বাড়িতে আমি সেদিন তখন থাকছিলাম প্রায় 5 দিনের মতো একটানা। তো পরবর্তীতে হচ্ছে যে আমাদের আসা যাওয়া শুরু হলো। শ্বশুর আবার পরবর্তীতে আবার বিদেশ থেকে আসলো, আসার পরে উনিও আবার আমার ঢাকার বাসায় আসলো। আসার পরে আমার গ্রামের বাড়ি থেকে তখন আমার মা আসছিলো, আমার চাচি আসছিলো। তো আমার মা আসলো, আমার চাচি আসলো আমার শ্বশুরকে দাওয়াত দেওয়ার জন্য, যে আপনারা এখন দেখেন আমরা 2 ফ্যামিলি একখানে বসে এটার একটা আনুষ্ঠানিকতা করে আমরা এটাকে মেনে নেই। এখন আমার শ্বশুর বলতেছে আচ্ছা দেখি এখন না, মানে কয়েকটা বছর যাক, এর পরে আমার MBA যখন শেষ হলো তার তখন সেকেন্ড ইয়ার শুরু হলো। সেকেন্ড ইয়ারে ওঠার পরে ওর ফার্স্ট ইয়ারের রেজাল্টটা কিন্তু অনেক খারাপ ছিল, কারণ হচ্ছে যে বিয়ে শাদী মানে পরে সংসারে কিছু কাজ থাকে। পরে আমার ওয়াইফ আমাকে বলে যে দেখো আপনার সরকারি চাকরির জন্য কত মাথা ঘামানোর কোনো দরকার নেই, আমি ইউনিভার্সিটিতে যদি আপনি আমাকে একটু সময় দেন আমি ডিপার্টমেন্টের ফার্স্ট বা সেকেন্ড মানে হয়ে দেখাবো, আর যদি আমি ডিপার্টমেন্টের ফার্স্ট বা সেকেন্ড যদি হই তাহলে কোনো না কোনো চাকরিটা হবে, যদি হয়ে যায় তখন আমরা একসাথে বিদেশ চলে যাব, বিদেশে চলে যাওয়ার পরে তখন আর আমাদের চাকরি বাকরির কোনো কিছু দরকার নেই, তখন আমরা ওখানেই থাকবো, সেটেল হয়ে যাব। আমি গভর্নমেন্ট জবের অনেকগুলো জবে আমি মানে ভাইবা দেই, তো আমাকে গভর্নমেন্ট জবের অনেকগুলো জবের ভাইবা দেওয়ার কারণে কোনো জায়গায় আমার চাকরি কিন্তু হয় না। তো না পাওয়ার পরে আমি তখন হচ্ছে যে ওকে আমি তখন কিন্তু ফুল টাইম মানে অনার্স সেকেন্ড ইয়ারের পরে মানে সেকেন্ড ইয়ারেতে শুরুতে তখন সংসারের সমস্ত কাজকর্ম মানে আমি করি, মানে তার রান্না বান্না করে শুরু করে, তার থালা বাসন ধোয়া থেকে শুরু করে এবং তার কাপড় চোপড় থেকে শুরু করে সমস্ত জিনিস, সে শুধুমাত্র খাবে দাবে ঘুমাবে এটাই। এইভাবে তাকে সাপোর্ট দেওয়াতে তার হচ্ছে অনার্সে সে ডিপার্টমেন্টের সেকেন্ড হলো। তো সেকেন্ড হওয়ার পরে এরপরে হচ্ছে যে আমার মেয়ে আসলো, আমার মেয়ে ওর জন্ম হয়, জন্মের পরে হচ্ছে যে আমার একটা চাকরির অফার আসে, সেটা হচ্ছে জয়পুরহাটে। তো ওই সময় আমি তখন চলে যাই, তাদেরকে ঢাকায় রেখে আমি জয়পুরহাটে চলে যাই। তো কর্মস্থল যাওয়ার পরে এইভাবে আমাদের লাইফ চলতেছিল আর কি। তারপরে হচ্ছে যে আমার ওয়াইফের মাস্টার শুরু হলো। পরবর্তীতে আমার মেয়ের যখন 2 মাসের একটা বাচ্চা, তো এই 2 মাসের বাচ্চাতে আমার মেয়ের নিউমোনিয়া হয়ে যায়, মানে বাচ্চা আমার ঠিকমতো কোনো যত্ন পাইনি আর কি। আমার ওয়াইফ তার পড়াশোনা নিয়ে এসে ব্যস্ত থাকলো। ঠিক আমি তখন জয়পুরহাটে আমি যেখানে চাকরি করি সেখান থেকে আমি সপ্তাহে তখন 2 বার করে ঢাকায় আসতাম। তো এরপরে আমার বাচ্চা আস্তে আস্তে কিন্তু সুস্থ হয়। এরপরে আমার মেয়ের হলো ম্যালেরিয়া, ওইটুকু বাচ্চা আবার হলো ম্যালেরিয়া। দেখলাম যে বারে বারে সে মানে অসুস্থতার বিষয়টা আসতেছে। পরে আমি আমার ওখান থেকে চাকরিটা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমি ঢাকা চলে আসলাম। ঢাকা চলে আসার পরে আমার ওয়াইফকে বললাম দেখো তোমার মাস্টার্সটা তুমি সুন্দর করে করো, আর আমার মেয়েটাকে আমি দেখাশোনা করি। বাড়ি থেকে বললাম, বাড়িতে বাবা মা আবার টাকা পয়সা আগের মতো আবার মানে বহন করা মানে শুরু করলো। তো এইভাবে আমার বাচ্চা আমার কাছে থাকলো। আমার ওয়াইফ সকালবেলা ভার্সিটি যেত, সারাটা দিন বাচ্চা কিন্তু আমার কাছে থাকতো। সকালবেলা ঘুম থেকে উঠে তার সারা রাতের মুতের খেতা যতগুলো অপরিষ্কার ব্যবহার করার যেগুলো খেতা ছিল আমি ধুইতাম। এই বাচ্চাটাকে আমি মনে করেন যে খাওয়া দাওয়া সকালবেলা দুপুরবেলা রাতে এবং তাকে আমি গোসল করা সমস্ত কাজ এভরিথিং কাজ কিন্তু মানে আমি করতাম। আমি আমার বউকে সুযোগ দিলাম যে তার মাস্টার্সের রেজাল্টটা যেন তার অনার্সের রেজাল্টের মতো ভালো যেন মানে হয় আর কি। এরপরে হচ্ছে যে আমার সন্তান তখন থেকে আমার প্রতি খুবই ইমোশনাল ছিল, যে বাবা ছাড়া সে কোনো কিছু সে বুঝতো না। তো এইভাবে হতে হতে তার মাস্টার্সের রেজাল্টটা আল্লাহ দিলে ইনশাল্লাহ অনেক ভালো হলো। এরপরে হচ্ছে সরকারি একটা প্রতিষ্ঠানে তার একটা চাকরি মানে হয়ে যায়। ওর চাকরি হওয়ার 2 মাস পরে আমার সিমেন্টের একটা আমার মানে চাকরি হয় ঢাকায়। আমার মেয়েকে তখন আমরা একটা ডে কেয়ারে রাখলাম। ওখান থেকে আমার মেয়ে আস্তে আস্তে মানে বড় হয়। এইভাবে বড় হওয়ার পরে হঠাৎ একদিন আমার শাশুড়ি এসে আমাকে বলতেছে যে আমি অনেক কষ্ট করে মেয়েকে বড় করছি, আমার মেয়ের ইনকাম আমি খাবো, আপনি খাইতে পারবেন না। তা আমি বললাম যে আম্মা এটা কেমন কথা, মেয়ে আপনার ঠিক আছে, কিন্তু আমি যে তাকে 10 বছর আমার বাবার কষ্টের টাকা আমি যে তাকে যে পড়াইলাম এবং আমি যে নিজে চাকরি না করে তার সংসারের যাবতীয় কাজকর্ম আমি তাকে মানে হেল্প করলাম, এমনকি এই বাচ্চাটা থাকার পরও তার পড়াশোনার কোনো বেঘাত আমি ঘটাইতে দেইনি, বাচ্চাটাকে আমি দেখাশোনা করলাম সব। তো তারপরে আপনি এই কথা এখন আমাকে যদি বলেন যে মেয়ে আমার জন্ম দিছে, আমি আমার মেয়ের ইনকাম আমি খাবো, এটা কেমন দেখায়? এইভাবে বলার পরে আমার শাশুড়ি আমার ছোট শালিকে আমার বাড়িতে সে একদিন আমাকে না জানিয়ে পাঠায় দেয়।
দেওয়ার পরে সেদিন ছিল শুক্রবার, আমি মসজিদে গিয়েছি নামাজের জন্য। বাসায় এসে দেখি আমার ওয়াইফ, আমার সন্তান, আমার বাড়ির জিনিসপত্র সে নিয়ে আমাকে না জানিয়ে সে বাসা চলে যায়। তো চলে যাওয়ার পরে আমরা পারিবারিকভাবে তাদেরকে আনার জন্য যাই। তো অনেকবার আমাদেরকে ঘুরায় ওরা, আজকে মীমাংসা করবে, কালকে পাঠাবে, এইরকম করে আর কি ঘুরায়। তো পরে আমার শাশুড়ি আমাকে বলতেছে, দেখেন আপনারা কিভাবে বিয়ে শাদী করছেন সেটা দেখার বিষয় আমার না, আমি আগের বিয়েটা মানি না, আমি আগের বিয়েটা মানি না, আমি এই বিয়েটাকে আমি ক্যান্সেল করব, আমি আমার মতো করে বিয়ে দেব। কারণ আমি বলতেছি যে আম্মা দেখেন আমার একটা বাচ্চা আছে, আপনি যদি এখন নতুন করে আবার বিয়ে দেন তাহলে আমার বাচ্চাটার ভবিষ্যৎটা মানে নষ্ট হয়ে যাবে। পরে আমার শাশুড়ি বলতেছে আপনার সন্তান কি হবে না হবে এটা দেখার বিষয় আমার না। পরবর্তী সময়ে যাই হোক ওনারা এইভাবে প্রায় 4 মাস যাবত আমার ওয়াইফকে আমার কাছ থেকে ওরা দূরে রাখে, আমার সন্তানের কাছে আমাকে যাইতে দেয় না, আমার সন্তানের সাথে দেখা করতে মানে তারা দেয় না। এরই মধ্যে আমার মা যায়, যাওয়ার পরে ওনাদের এলাকার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সবার সামনে একটা সমাধান হয় যে মেয়ে যতদিন পর্যন্ত চাকরি করবে চাকরির অর্ধেক টাকা আমার শাশুড়িকে দিতে হবে। তো আমার মা বলতেছে যে আমাদের ওগুলো টাকা পয়সার কোনো দরকার নেই, সংসারটা তাদের মানে ঠিকঠাক। এইভাবে বলার পরে ওখান থেকে আমরা চলে আসলাম, ঢাকায় আসলাম। আসার 2 মাস পরে তার একটা বিশ্ববিদ্যালয়ে তার একটা চাকরি হয়ে যায়। এই বিশ্ববিদ্যালয়ে চাকরি হওয়ার পরে বিশ্ববিদ্যালয়ে থাকার জন্য তার যত জিনিসপত্র লাগে সমস্ত জিনিসপত্র আমার বাবা ওকে কিনে দিল। কিনে দেওয়ার পরে আমার যে ঢাকার যে বাসার যে জিনিসপত্রগুলো সেগুলো আমি আস্তে আস্তে সেখানে আমি তাকে দিয়ে দিলাম, পৌঁছায় দিয়ে দিলাম। সে তখন সেই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চলে গেল? হ্যাঁ চলে গেল। তো আমি তার সমস্ত কিছু দিলাম। দেওয়ার পরে সে এখন একটা বিষয় দেখলো যে এখানে আছে যে জিনিসপত্র সব আমার কাছে, তার একটা চাকরিও হলো, বাচ্চাটাও তার কাছে, সব কিছু তার হাতের মুঠে। এখন সে তখন তার মা বাবার যে কথা মতো সে তখন আমার কাছে বায়না ধরলো যে আমি আগের বিয়েটাকে মানি না, আমি আপনাকে ডিভোর্স দেব। তা আমি তখন বললাম যে দেখো এইভাবে তো হয় না, তুমি যদি এগুলো কাজ করো তোমার তো একটা মান সম্মানের ব্যাপার আছে। বলতেছে আমি মান সম্মান মানে কি বুঝি না, আমার মা যেটা বলবে সেটা। এখন সে বলতেছে আমাকে নাকি সে ডিভোর্স দিয়ে দিয়েছে। কতদিন আগে ডিভোর্স দিয়েছে? আমাকে বলতেছে যে 2 বছর আগে। তা 2 বছর আগে যদি সে আমাকে ডিভোর্স দেয়, আমার কাছে কোনো কাগজ আসেনি, আমাকে এমনভাবে রাখলো আমাকে আর তখন সে বিশ্ববিদ্যালয়ে যাইতে দেয় না। আমার সন্তানটা যে তার কাছে আছে সে আমার সন্তানটাকেও সে আমাকে দেখতে দেয় না। আমি তখন ওই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে চুপ করে যাইতাম, চুপি চুপি যাইতাম। আমি রাতের অন্ধকারে গিয়ে আমার মেয়েকে ব্যালকনি থেকে যেয়ে দেখে দেখে মানে আসতাম। কিন্তু আমার ওয়াইফ জানতো যে আমি ক্যাম্পাসে আসি। যখন সে জানতো আমার মেয়েকে আর ব্যালকনিতে আসতে দিত না। আমি মাঝে মধ্যে ক্যাম্পাসে গেলে আমার মেয়ে যখন আমাকে দেখে আমার মেয়ে পাগলের মতো ছুটে চলে আসে আমার কাছে, আমাকে বলে বাবা তুমি আমার কাছ থেকে আর চলে যাবো না। এখন আমি যে কি করবো আমি সেটা আমি মানে জানি না। আবার আমি তাকে পড়াশোনা করাইলাম, আমি তাকে পড়াশোনা করে আমি তো একজন বিবিএমবি করে একজন স্টুডেন্ট ছিলাম, অথচ আমার সব শেষ। সে আমাকে একটা মিথ্যে স্বপ্ন দেখাইলো যে আপনার চাকরি করার দরকার নাই, আমার চাকরি হলে আমরা দুজনে একসাথে বাইরের রাষ্ট্রে চলে যাব। এই স্বপ্নটাকে নিয়ে আমি তার পিছনে শ্রম দিলাম। একজন পুরুষ হয়ে আমি মহিলার সমস্ত কাজকর্ম আমি করে দিতাম। তাকে আমি কখনো অযত্নে রাখিনি, তাকে মাঝে মধ্যে আমি শাসন করতাম। সে যখন পড়াশোনা থেকে বাইরে যেত আমি তাকে শাসন করতাম ভাই। এখন নাকি সেটা হয়ে গেছে নারীর নির্যাতন। কিন্তু আমার প্রশ্ন আছে, আমার যখন স্টুডেন্ট লাইফ ছিল ওই সময় তো আমার ওয়াইফ আমাকে বলেছিল যে আমার মা বাবা আপনার সাথে সংসার করতে দেখবার দাদু, আমি আপনার সাথে সংসার করব। আর এখন সে প্রতিষ্ঠিত হওয়ার পর আমাকে বলতেছে আমার মা বাবা যদি আমাকে সংসার করতে বলে তাহলে আমি করবো, না হলে আমি করবো না। আপনি আমার মা বাবার কাছে যান। আমি অনেকবার তাদের কাছে গেছি, ওরা আমাকে বেজ্জতি করে গ্রাম থেকে তাড়িয়ে দিছে। আমার কলেজের টুকরা সন্তানের সাথে তারা আমাকে কথা বলতে দেয় না। আমি ফুলটা পাগলের মতো ছুটে ছুটে বেড়াই, তার আশেপাশে থাকি। আমি কি করবো আমি কিছু জানি না, আমি কি করবো আমি কিছু বুঝতে পারি না। আমার ভেবেছে আমি বাঁচতে পারবো না। আমি খুব আশায় ভাবে আছি, আমি খুব আমি নিজে জানি না।
আমি কি করবো, আমি নিজেও ভালো বুঝি না। আমার মা বাবা এখন আমার আর কোনো খোঁজ খবরও রাখে না, কারণ মা বাবার একটাই কথা আছে, যে মেয়ে তোর সাথে এত বড় প্রতারণা করলো, আমাদের কষ্টের টাকা দিয়ে সে পড়াশোনা করলো, আর সেই মেয়ে প্রতিষ্ঠিত হয়ে তোর সাথে এত বড় বেইমানি করলো, ওই মেয়ের সাথে তো সম্পর্ক না রাখাই ভালো। কিন্তু কিন্তু আমি তাকে এতটাই ভালোবাসি যে তাকে ছাড়া আমার আর কোনোভাবে লাইফ কাটানো সম্ভব না। আপনি হয়তো মারধর করতেন? না, এখানে অভিযোগটা ছিল অন্য অভিযোগ। আমার শাশুড়ি প্রত্যেক মাসে এসে তার স্যালারিটা সে নিয়ে যেত, যখন নিয়ে যেত এখন আমার বাবা মা বলছে যে আমরা তাকে কষ্ট করে যে পড়াশোনা করাইলাম, এখন সে যে এখন চাকরি করতেছে, অনেক জমি জমা মানুষের কাছে বন্ধক, আমরা একটু জমিটা শুনাবো। মানে আপনারাও আপনার স্ত্রীর কাছে টাকা আশা করতেন? হ্যাঁ, যে মাঝে মধ্যে আমার বাবা আসলে এটা তার বলতো। সেই বেতনটাই হয়ে গেছে কাল। এটা নিয়ে এই বেতন নিয়ে সমস্যা, বেতনটা নিয়েই যাকে নিয়ে কথা হচ্ছে উনি ইচ্ছে করলে আমাদের সাথে ওনার কথা শেয়ার করতে পারেন। যদি ডিভোর্স দিয়ে থাকেন, ওনার এখতিয়ার আছে, আইনগত অধিকার আছে, উনি ডিভোর্স দিতেই পারেন। কিন্তু অবশ্যই আমরা অনুরোধ করব ওনাকে তার সন্তানের কাছ থেকে দূরে রাখবেন না, প্লিজ সন্তানকে দেখার সুযোগ দিবেন। আপনি আপনার জন্য শুভকামনা। আপনি নতুন করে নিজের জীবনকে গড়ার চেষ্টা করেন, আপনি অবশ্যই নিজেকে আবার গুছিয়ে নতুন করে পথ চলা শুরু করবেন, এটাই আমাদের বিশ্বাস। আজ এই পর্যন্তই, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।